ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন প্র্যাকটিসের লেকচার 3 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমরা আরো 4টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সলভ করে তোমাদেরকে দেখাবো, যেন তোমরা আরো ভালো করে বুঝতে পারো। সো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম যেই কোয়েশ্চেনটি সেটি হচ্ছে এটি। সো চলো তাহলে আমরা কোয়েশ্চেনটা পড়ে দেখি যেখানে কি বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো নাম আছে, একটা হচ্ছে কামাল এবং আরেকটা হচ্ছে আনিস। তো ধরে নাও তোমাদের সুবিধার জন্য আমি একটি ছবির মাধ্যমে ব্যাপারটা বুঝাবো। সেটা হচ্ছে যে এই ব্যক্তিটির নাম মনে করো আনিস এবং এই ব্যক্তিটির নাম হচ্ছে কামাল। সো তারা কথা বলছে, এই ব্যাপারটি আমরা এখানে দেখতে পাবো। সো চলো তাহলে দেখি কি বলেছে। কামাল, ডোন্ট বি সো সিলি, হি উইল কাম সুন, সেইড আনিস। অর্থাৎ আনিস কামালকে উদ্দেশ্য করে বলছে যে কামাল, তুমি এত বেশি বোকা হও না, সে চলে আসবে। অর্থাৎ এখানে আনিস কামালকে ঠান্ডা হওয়ার জন্য বলছে, অর্থাৎ কামাল হয়তো এখানে খুব বেশি উদ্বিগ্ন অথবা খুব বেশি তাড়াহুড়ো করছিল চলে যাওয়ার ক্ষেত্রে। তাই আনিস কামালকে বলছে যে তুমি এত বেশি বোকা হও না, সে চলে আসবে। উই নিড নট ওয়েট ফর হিম, হি হ্যাজ ফেইলড টু কিপ হিজ ওয়ার্ডস, রিপ্লাইড কামাল। এরপরে কামাল আনিসের রিপ্লাইতে বলছে যে উই নিড নট ওয়েট ফর হিম, তার জন্য অপেক্ষা করার দরকার নেই। হি হ্যাজ ফেইলড, সে ব্যর্থ হয়েছে, টু কিপ হিজ ওয়ার্ডস, তার কথা রাখতে, রিপ্লাইড কামাল। অর্থাৎ প্রতি উত্তরে কামাল আবার বলছে যে আমাদের তার জন্য অপেক্ষা করার দরকার নেই, সে তার কথা রাখতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ সে হয়তো বলেছিল যে আসবে, কিন্তু তখনও সে আসেনি, তাই কামাল বিরক্ত হয়ে এই কথাটা বলছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্যাসেজটা কি নিয়ে। সো এখন আমাদেরকে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এখন তাহলে আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আনিসের কথা কতটুকু। তোমরা যখনই প্রথমে একটা সেন্টেন্সের একটু পরেই যখন সেইড এই ওয়ার্ডটা দেখবে, তার মানে বুঝবে যে এইটার আগ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম বাক্যটি। তো তাহলে আমাদের প্রথম বাক্যের ইনভার্টেড কমাটা শুরু হবে এখান থেকে এবং শেষ হবে হচ্ছে এখানে গিয়ে। এ হচ্ছে আমাদের প্রথম বাক্য যেটা আনিস বলেছে। এখন এই আনিসের কথার মধ্যে একাধিক সেন্টেন্স থাকলে তাহলে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কামাল ডোন্ট বি সো সিলি, এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্স এবং এরপরে আবার হি উইল কাম সুন, এটা হচ্ছে পরবর্তী সেন্টেন্স। তো তাহলে আমরা নিয়ম অনুসারে এখানের কামালের কেটা অবশ্যই বড় হাতের দিব, ক্যাপিটাল। এবং কোনো নাম ধরে কেউ যদি কোনো কথা বলে তাহলে মনে রাখবে যে সেটাকে সম্বোধন করা বোঝায় বা অ্যাড্রেস করা বোঝায়। সো অ্যাড্রেস করলে বা সম্বোধন করলে আমরা সেই নামের পরে অল্প 1 সেকেন্ডের জন্য থামি, এই জন্য আমরা একটা কমা দেব। তাহলে কামাল ডোন্ট বি সো সিলি, এই হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। এবং এরপরে এখানে হি উইল কাম সুন, সেইড আনিস, তাহলে হি উইল কাম সুন এইখানে হচ্ছে আমাদের দ্বিতীয় সেন্টেন্স। সো তাহলে এই সেন্টেন্সে আমরা কামালের পরে একটা কমা দিলাম এবং কে ক্যাপিটাল হলো। এখানে আর তেমন কোনো কাজ নেই। আর এখানে হচ্ছে আমাদের ডোন্ট, এই ডোন্টের এখানে তোমরা জানো যে ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, ডিড নট, ডিডন্ট এরকম হয়। সো তাহলে আমাদের এখানে ডোন্ট, এখানে একটা আমাদের অ্যাপোস্ট্রফি বসবে। সো কামাল ডোন্ট বি সো সিলি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স এবং এরপরে এই এইচটা হচ্ছে ক্যাপিটাল হবে কারণ সেকেন্ড সেন্টেন্সের ফার্স্ট লেটার। সো হি উইল কাম সুন, এখানে আমাদের সেন্টেন্সটা শেষ। তাহলে এখানে আমাদের ইনভার্টেড কমাটা ক্লোজ হবে কমা দেওয়ার পরে এবং এরপরে সেইড আনিস। সো এখানে আমাদের আনিসের এটা ক্যাপিটাল হবে এবং এখানে হচ্ছে আমাদের ফুল স্টপটা হবে। তো এরপরে এটা হচ্ছে আনিসের কথা শেষ হলো। এখন এরপরে কামাল কি রিপ্লাই দিল দেখো, এখান থেকে কামালের রিপ্লাইটা শুরু। সো এখান থেকে আমাদের ইনভার্টেড কমাটা স্টার্ট করতে হবে এবং এখানে আমাদের ডাব্লিউটা ক্যাপিটাল হবে। উই নিড নট ওয়েট ফর হিম, আমাদের তার জন্য অপেক্ষা করার দরকার নেই, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। এরপরে হি হ্যাজ ফেইলড টু কিপ হিজ ওয়ার্ডস, এটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। তো এখানে আমাদেরকে ক্যাপিটাল এইচ দিতে হবে এবং
এখানে যেহেতু আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি শেষ, এই টু কিপ হিজ ওয়ার্ডস এই জায়গায়, এই জন্য আমরা কি করব, আমরা এখানে একটা কমা দিব এবং এরপরে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করব এবং সবশেষে আমরা এখানে কামালের কেটাকে ক্যাপিটাল দেব। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখানে যা যা আমাদের চেঞ্জ করতে হবে সবকিছু এখন অলরেডি করা হয়ে গেল। সেই ছিল আজকের ভিডিওর আমাদের প্রথম কোশ্চেনটি। তো এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটিতে চলে যাচ্ছি। তো এই কোশ্চেনটিতে আমরা দেখব যে একজন টিচার এবং একজন স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে। সো চলো আমরা পড়ে দেখি। দ্য টিচার সেড টু রফিক, টিচার রফিককে বলল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, কেন তুমি ক্লাসে কথা বলছো? ইউ শুড বিহেভ ইউরসেলফ, তোমার ক্লাসে সংযত হওয়া উচিত। অর্থাৎ তুমি কেন কথা বলছো, তোমার নিজের সংযত হওয়া উচিত। রফিক রিপ্লাইড, রফিক বলল, স্যার আই এম সরি, আমি দুঃখিত। আই এম আস্কিং করিম টু লেন্ড মি হিজ পেন, আমি করিমকে বলছিলাম তার কলমটি আমাকে ধার দেওয়ার জন্য। মাই পেন হ্যাজ রান আউট, আমার কলমটির কালি ফুরিয়ে গেছে। দ্য টিচার সেড, টিচার বলল, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, মনোযোগ দাও এবং আমার লেকচার মনোযোগ দিয়ে শোনো। তো এই হচ্ছে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথাবার্তা। সো এটি আমাদেরকে এখন সলভ করতে হবে। সো এখানে তোমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এটিও একটি ন্যারেশন টাইপের কোশ্চেন। সো এই কোশ্চেনটিতে সচরাচর যেভাবে আমাদের ন্যারেশনের স্ট্রাকচারগুলো হয়ে থাকে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ দ্য টিচার সেইড টু রফিক, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তো আর এরপরে বাকি যে অংশটি আছে তার কথার, সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আমরা জানি যে অবশ্যই সচরাচর সেন্টেন্সগুলোতে রিপোর্টিং ভার্ব আগে থাকে এবং এরপরে রিপোর্টেড স্পিচটা থাকে। সো এখানে সেরকমই দেখানো হয়েছে। সো এটি করতে তুলনামূলক ইজি হবে। তাহলে শুরুতে আমাদেরকে রিপোর্টিং ভার্বের কাজটা করে নিতে হবে। এখানে সেন্টেন্সের শুরুতে টিটা আমাদের ক্যাপিটাল হবে। দ্য টিচার সেড টু রফিক, এখানে রফিক একটি নাম, সো আরটা ক্যাপিটাল হবে এবং এরপরে এখানে আমাদের কমা দিয়ে আমাদেরকে ইনভার্টেড কমার কাজটি শুরু করতে হবে। সো এখানে আমাদেরকে একটি ইনভার্টেড কমা স্টার্ট করতে হবে। এরপরে আমাদেরকে রিপোর্টেড স্পিচের কাজটি শুরু করতে হবে। তো এখন কথা হচ্ছে যে টিচারের কথা কোন কোন জায়গায় যে শেষ হয়েছে সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। সো এখানে ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইউরসেলফ, এই কথাগুলো পড়ে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে টিচারের কথা। এরপরে রফিক রিপ্লাইড যেখানে স্টার্ট হয়েছে সেখান থেকে আমাদের পরবর্তী রফিকের পার্টটি শুরু হবে। তার মানে তার আগ পর্যন্ত এইটুকু হচ্ছে টিচারের অংশ। সো আমাদেরকে একেবারে শেষে ইনভার্টেড কমাটা এখানে ক্লোজ করে বোঝাতে হবে যে এখানে টিচারের কথাটি শেষ হয়েছে। এবং এর মধ্যে এখন আমাদেরকে দেখতে হবে যে টিচার কয়টা সেন্টেন্স এখানে বলেছে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটা একটা সেন্টেন্স এবং এরপরে ইউ শুড বিহেভ ইউরসেলফ। সো এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। এখন প্রথম সেন্টেন্সে এখানে ডাব্লিউটা অবশ্যই ক্যাপিটাল হবে এবং তোমরা যেহেতু দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে অর্থাৎ হোয়াই। তো হোয়াই দিয়ে আমরা জানি যে কোনো কোশ্চেন করা হয়। সো তাহলে ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটা হচ্ছে একটা কোশ্চেন, তাই এখানে অবশ্যই আমাদেরকে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এখানে আমাদেরকে একটি কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে এবং এরপরে দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে আমাদেরকে আবার ওয়াই ক্যাপিটাল দিতে হবে। ইউ শুড বিহেভ ইউরসেলফ, এটা একটা নর্মাল ধরনের সেন্টেন্স। সো এখানে আমাদেরকে তেমন কোনো চিহ্ন না ইউজ করার দরকার নেই এবং আমাদেরকে জাস্ট এখানে একটি কমা ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা চেঞ্জটা করে ফেললাম এবং শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যখন একজনের কথা পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আমরা ইনভার্টেড কমার নিচে আর কমা ব্যবহার করব না, তখন আমরা ফুল স্টপ দিয়ে বোঝাবো যে সেন্টেন্সটি শেষ হলো। সো এখন আমরা রফিকের পার্টে যাচ্ছি। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এরপরে রফিকের পার্ট শুরু হয়েছে। টিচার যেহেতু রফিকে কোশ্চেন করেছিল তাই রফিক এখন রিপ্লাই দিচ্ছে। তো তাহলে দেখো এখানে রফিক রিপ্লাইড, এখানে রফিকের আরটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে হবে। এরপরে রফিক রিপ্লাইড, এখানে আমাদেরকে একটি কমা দিয়ে আমাদের রফিকের যে রিপোর্টেড স্পিচ সেটা স্টার্ট করতে হবে। এতটুকু হচ্ছে রফিক রিপ্লাইড হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এরপরে যা বলেছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো তাহলে এখানে সে কি বলেছে,
সেখান থেকে আমাদেরকে একটি ইনভার্টেড কমা স্টার্ট করতে হবে। এরপরে দেখো, স্যার আই অ্যাম সরি, আই অ্যাম আস্কিং করিম টু লেন্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে দ্য টিচার সেড যেহেতু লেখা আছে, সো এটা হচ্ছে পরবর্তীতে টিচারের আবার পরবর্তী অংশ। তার মানে আমাদেরকে রফিকের পার্টটা বুঝতে হবে যে এই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। সো যেখানে শেষ হয়েছে সেখানে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। এখন আমাদেরকে দেখতে হবে যে রফিক এখানে কয়টা সেন্টেন্স বলেছে। স্যার আই অ্যাম সরি, এতটুকু হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে এখানে আমাদেরকে একটি ফুল স্টপ দিতে হবে। এরপরে আই অ্যাম আস্কিং করিম টু লেন্ড মি হিজ পেন, এটা হচ্ছে পরবর্তী সেন্টেন্স শেষ হলো। এবং এরপরে মাই পেন হ্যাজ রান আউট, এটা হচ্ছে তৃতীয় সেন্টেন্স। সো এখানে আমরা একটি ফুল স্টপ দিব। তো এখানে একটি খুবই ঝামেলাপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আরেকবার আস্ক এই কথাটা কিন্তু চলে আসছে। সো এটা দেখে আবার তোমরা ভুল বুঝো না, এটা কিন্তু নর্মাল আমরা যে জিজ্ঞাসা করা অর্থে আসছে সেখানে সেই অর্থটি আসেনি। এখানে রফিক যে করিমকে আস্ক করেছিল সেই ব্যাপারটি টিচারকে বলা হচ্ছে। সো এখানে আমাদেরকে অন্য কোনো কিছু বোঝার সুযোগ নেই। এবং তোমরা মনে রাখবে এখানে আমরা যখন স্যার লিখবো অবশ্যই ক্যাপিটাল দিয়ে স্টার্ট করব। এবং স্যার এই কথাটা বলার পর আমরা 1 সেকেন্ডের জন্য থেমে বাকি কথা বলি, তাই অবশ্যই এখানে আমাদেরকে একটি কমা ব্যবহার করতে হবে স্যারের পরে। এবং এরপরে আই এম সরি, তারপরে আমাদেরকে আই এম আস্কিং করিম, এখানে যেহেতু করিম একটি নাম তাই এটাকে ক্যাপিটাল দিতে হবে। করিম টু লেন্ড মি হিজ পেন, এখানে ফুল স্টপ। এরপরে তৃতীয় সেন্টেন্সে যেখান থেকে শুরু হয়েছে সেখানে আবার এম ক্যাপিটাল হবে। মাই পেন হ্যাজ রান আউট, তো এখানে সেন্টেন্স গিয়ে শেষ হয়েছে তাই ফুল স্টপ হবে। সো চলো তাহলে আমরা চেঞ্জগুলো করে ফেলি। ওকে, সো আমরা চেঞ্জগুলো করে ফেললাম। তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ অর্থ না বুঝে করলে কিন্তু তোমরা কখনো এগুলোকে সঠিকভাবে পারবে না, তাই অবশ্যই অর্থ বুঝে বুঝে করবে, আমি যেমনটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার সেইড, অর্থাৎ টিচার আবার প্রত্যুত্তরে কি বলেছে দেখো, দ্য টিচার সেইড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, অর্থাৎ বাকি কথাটুকু টিচারের একারই। তাই আমরা এখানে যখন আমরা রিপোর্টিং ভার্বটা শুরু করব এখানে টিটাকে ক্যাপিটাল দেব। এরপরে দ্য টিচার সেইড, এখানে আমরা একটি কমা দিব। কমা দিয়ে এখানে আমরা ইনভার্টেড কমাটা স্টার্ট করব। স্টার্ট করে এরপর আমরা এই বিটাকে ক্যাপিটাল দিব। ক্যাপিটাল দিয়ে বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, এখানে কি আমাদের সেন্টেন্সটা শেষ হয়েছে এবং এখানে একটা সেন্টেন্সই আছে, তাই এখানে আমরা ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব। সো চলো তাহলে আমরা চেঞ্জগুলো করে ফেলি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় কোশ্চেনটির সলভ। এবার আমরা তৃতীয় কোশ্চেনটিতে চলে যাচ্ছি। তৃতীয় কোশ্চেনটি খুব বেশি বড় না এবং এটা ন্যারেশন টাইপের না, এটা জাস্ট নর্মাল প্যাসেজের মতন। ঠিক আছে, তাহলে আমরা চলো কোশ্চেনটা একটু পড়ে দেখি। হ্যাভেন্ট ইউ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম? তুমি কি কাজী নজরুল ইসলামের নাম শোনোনি বা কাজী নজরুল ইসলামের কথা শোনোনি? ভেরি ফিউ পোয়েটস ইন বেঙ্গলি লিটারেচার আর অ্যাজ ফেমাস অ্যাজ নজরুল ইসলাম, অর্থাৎ খুব কম সংখ্যক বাংলা সাহিত্যের কবি আছেন তার মত কাজী নজরুল ইসলামের মতন জনপ্রিয় বা বিখ্যাত। নজরুলস রাইটিংস ওয়্যার ফুল অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশন, নজরুল ইসলামের যে লেখাগুলো সেগুলো ছিল আশা এবং আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। সো এই ছিল আমাদের প্যাসেজটি, এটি হচ্ছে নর্মাল একটি প্যাসেজ। সো এটি আমাদের সলভ করতে খুব বেশি সমস্যা হবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে এখানে কয়টা সেন্টেন্স আছে সেগুলোকে খুঁজে বের করা। এরপরে আমরা পার্টিকুলার এক একটা সেন্টেন্সকে চেঞ্জ করে দেখাবো। সো দেখতেই পাচ্ছ এখানে হ্যাভেন্ট ইউ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, এটি হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। এরপরে ভেরি ফিউ পোয়েটস ইন বেঙ্গল লিটারেচার আর অ্যাজ ফেমাস অ্যাজ নজরুল ইসলাম, সো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সেন্টেন্স। এবং সবশেষে নজরুলস রাইটিংস ওয়্যার ফুল অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশন, এটা হচ্ছে আমাদের তৃতীয় সেন্টেন্স। এখন আমরা দেখি যে এই প্রথম সেন্টেন্সে কি বলেছে। হ্যাভেন্ট ইউ হার্ড, আমরা জানি যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স। সো তাহলে হ্যাভেন্ট ইউ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, এখানে শেষে আমাদেরকে একটি অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে এবং শুরুতে আমাদেরকে একটি কাজ করতে হবে যে এইচটাকে ক্যাপিটাল দিতে হবে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, সেটি হচ্ছে হ্যাভেন্ট। তোমরা জানো যে
অক্সিলারি ভার্বগুলোর যে শর্ট ফর্ম আছে সেগুলো কিন্তু আমরা এরকম অ্যাপোস্ট্রফি ইউজ করে ব্যবহার করি। যেমন হ্যাভ নট কে আমরা লিখি হ্যাভেন্ট, হ্যাজ নট কে হ্যাজেন্ট, ইজ নট কে ইজেন্ট, আর নট কে আরেন্ট। সো এই ব্যাপারগুলো, এই কন্ট্রাকশনস গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছ হ্যাভেন্ট এই কথাটা আছে। সো তাহলে আমরা এই এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করব। তাহলে হ্যাভেন্ট ইউ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। এখানে কাজী নজরুল ইসলাম নামের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষরই ক্যাপিটাল হবে। সো তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা শেষ হবে। তাহলে চলো আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করে ফেলি। ওকে, সো আমরা প্রথম সেন্টেন্সটাকে যা যা পরিবর্তন করা দরকার করে ফেললাম। এরপরে দেখো, এরপরে সেন্টেন্সটা হচ্ছে ভেরি ফিউ পোয়েটস। তাহলে এখানে ভেরির ভিটাকে আমরা ক্যাপিটাল দেব। ভেরি ফিউ পোয়েটস ইন বেঙ্গল লিটারেচার, বাংলা সাহিত্য। তো এখানে বাংলা একটি ভাষা নাম আমরা জানি। সো যে কোনো ভাষার নাম হলে অবশ্যই ক্যাপিটাল হবে, তো বিটাকে আমরা ক্যাপিটাল দেব। বেঙ্গলি লিটারেচার আর অ্যাজ ফেমাস অ্যাজ নজরুল, এখানে নামের অংশটা আবার চলে আসছে, তাই এনটাকেও ক্যাপিটাল দিতে হবে। সো এখন আমরা এই চেঞ্জগুলো করব। তো এখানে যেহেতু নজরুল না নজরুল ইসলাম লেখা আছে, তাই আমরা এখানে সেন্টেন্সটা শেষ করে আমরা এন এবং আই দুটোকে ক্যাপিটাল দিলাম। এরপরে নজরুলস রাইটিংস ওয়্যার ফুল অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশন। এখানে দেখতে পাচ্ছ নজরুলের, এটা বোঝানোর জন্য আমাদেরকে নজরুল এর পরে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে নজরুলস বোঝানোর জন্য, নজরুলের, এবং এখানে এনটাকে ক্যাপিটাল দেব। তাহলে নজরুলস রাইটিংস, নজরুলের লেখাগুলো ওয়্যার ফুল অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশন। তো এখানে আমাদের সবশেষে একটি ফুল স্টপ হবে। তো শিক্ষার্থীরা, তোমরা অনেকে যেটা ভুল করো সেটা হচ্ছে যে কোথায় অ্যাপোস্ট্রফি দিতে হবে এবং কোথায় অ্যাপোস্ট্রফি দিতে হবে না, তোমরা সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো। যেমন এখানে রাইটিংস, এখানের এস এর আগে কিন্তু অ্যাপোস্ট্রফি আমরা দিচ্ছি না, কিন্তু এখানে আমরা ঠিকই দিচ্ছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন এখানে নজরুলস এইভাবে একটা কথা থাকে, এর মানে দাঁড়ায় নজরুলের, কিন্তু এখানে কিন্তু রাইটিংস এর যে এসটা আছে এটা কিন্তু তেমন কোনো অর্থ বোঝাচ্ছে না। এখানে এসটা মূলত প্লুরাল বা বহুবচন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ রাইটিংস বা লেখাগুলো। তিনি যেহেতু অনেক লেখা লিখেছেন, তাই আমরা অবশ্যই প্লুরাল ফর্মটা ব্যবহার করেছি। সো এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু তোমরা ভুল জায়গায় অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে। তো এই ছিল এই কোয়েশ্চেনটির সলভ। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ অর্থ না বুঝলে কিন্তু তোমরা এখানে যেমন নজরুল ইসলাম আবার নজরুল, অর্থাৎ একই নাম পরপর দুইবার ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে কোথায় সেন্টেন্সটা শুরু এবং কোথায় শেষ সেটা কিন্তু বুঝতে তোমাদেরকে অবশ্যই ঝামেলা পোহাতে হবে যদি অর্থ না বুঝে থাকো। সো এবার তাহলে আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি। আজকের ভিডিওর সর্বশেষ হচ্ছে এটি। তো এটিও একটি কথোপকথন টাইপের, অর্থাৎ ন্যারেশন টাইপের কোশ্চেন। তো এখানে আমরা দেখবো যে দুই বন্ধু তাদের পরস্পরের মধ্যে কথাবার্তা বলছে। তো তোমরা এই ছবিতে ধরে নাও দুই বন্ধু এখানে পরস্পর কথা বলছে। তো এখানে এই ছেলেটির নাম হচ্ছে মুসা এবং ওর নাম হচ্ছে রানা। সো এখানে একজন আরেকজনকে কি বলছে চলো আমরা দেখে নিই। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি টু পাস ইংলিশ, সেড মুসা। অর্থাৎ মুসা বলল যে তুমি কি মনে করো যে ইংলিশে পাশ করা সহজ? এই কথাটি মুসা রানাকে বলছে। তো এরপরে দেখো রানা উত্তর দিয়েছে নো, সেইড রানা, অর্থাৎ রানা বললো যে না, সে মনে করে না। বাট ওয়াই আর ইউ সো কেয়ারলেস অফ ইংলিশ। তো এরপরের কথাটা অবশ্যই বুঝতেই পারছো, এটা হচ্ছে মুসা বলেছে রানাকে। তো বলছে যে বাট ওয়াই আর ইউ সো কেয়ারলেস অফ ইংলিশ, তুমি কেন ইংরেজিতে এত বেশি বেখেয়াল বা এত বেশি অসতর্ক বা এত বেশি অসচেতন। এরপরে দেখো আই ডোন্ট ফিল ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট। তো এর রিপ্লাইতে রানা বলছে যে আমি আসলে এই সাবজেক্টটাতে বা এই বিষয়টাতে খুব বেশি ইন্টারেস্ট পাই না বা খুব বেশি আগ্রহ পাই না বা আগ্রহ অনুভব করি না। ওহ আই সি, অর্থাৎ এরপরে এই কথাটি আবার মুসা রিপ্লাইতে বলেছে যে ও আচ্ছা এই ব্যাপার। সো এভাবে কিন্তু আমরা কথোপকথনগুলোকে খুব সহজে বোঝার চেষ্টা করতে পারি। কিন্তু এখানে খেয়াল করো এই কথোপকথনটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, কারণ এখানে শুরুর দিকে কে কোনটা বলেছে সেটা দেওয়া থাকলেও শেষের দিকে এসে কিন্তু কোন সেন্টেন্সটা কার সেটা কিন্তু আর ইন্ডিকেশন করে বলে দেয়নি। তো এগুলো একটু কঠিন টাইপের ন্যারেশন এবং এই ধরনের কোশ্চেনও পরীক্ষা আসতে পারে, কারণ তুমি যখন প্যাসেজটা বুঝতে পারবে তখনই কেবলমাত্র তুমি ধরতে পারবে যে কোন সেন্টেন্সটা আসলে কার বা কোন কথাটা কে বলতে পারে। এটা কিন্তু অর্থ বোঝা ছাড়া আসলে কখনোই বোঝা সম্ভব না।
সো তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটি ছবি এর মাধ্যমে জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা এই প্যাসেজ অনুসারে এখানে দুইটা যে ছেলের কথা বলা হয়েছে মুসা এবং রানা, তাদের সঙ্গে কথাগুলো মিলিয়ে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে জিনিসগুলো বুঝতে পারছো। তো এখন দেখো আমাদেরকে খুব সাবধানে আসলে খুঁজে বের করতে হবে কে কোন কথাটা বলেছে। তো এখানে যেহেতু সেইড কথাটা বা সেইড মুসা এই কথাটা পরে আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে রিপোর্টিং ভার্বটা পরে আছে আর রিপোর্টেড স্পিচটা আগে আছে। সো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রথম রিপোর্টেড স্পিচ, যেটা মুসা রানাকে উদ্দেশ্য করে বলেছে। তো তাহলে আমরা অবশ্যই এখানে ইনভার্টেড কমাটা স্টার্ট করব এবং এখানে গিয়ে ইনভার্টেড কমাটা আমরা শেষ করব এই সেইডের আগে। তো এখানে দেখতে পাচ্ছ যে ডু আছে, তো ডু এর প্রথমে আমরা ডিটাকে ক্যাপিটাল দেব এবং যেহেতু এটা ডু ইউ থিঙ্ক ডু দিয়ে স্টার্ট হয়েছে, তো ডু ডাজ ডিড এগুলো দিয়ে স্টার্ট হওয়া মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন। সো ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি টু পাস ইংলিশ, তার মানে এখানে আমাদেরকে অবশ্যই একটি কোশ্চেন মার্ক দিতে হবে। এবং এখানে যেহেতু ইংলিশ একটা সাবজেক্টের কথা বলা আছে, সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাবজেক্ট যেটাই হোক, এটা অবশ্যই ইটা ক্যাপিটাল হবে। তো আমরা এখানে চেঞ্জটা করে ফেললাম এবং এখানে সেইড মুসা, এখানে মুসার এমটাও আমরা ক্যাপিটাল দিয়ে দিলাম এবং এখানে আমরা ফুল স্টপ দিব, কারণ যেহেতু এখানে মুসার কথাটা শেষ হয়েছে। তো এরপরে তোমরা জানো যে একটা কোশ্চেন যে করে সে তো আর সেটার উত্তর দিবে না, সেইভাবে তোমরা বুঝতে পারবে যে পরবর্তী অংশটিও শুরু হয়ে গেছে কখন। তো এখানে নো এই রিপ্লাইটা অবশ্যই রানা যে সে দিয়েছে। সো তাহলে আমরা এখানে এই নোটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকাবো এবং এনটাকে আমরা ক্যাপিটাল দেব এবং নো এর নিচে আমরা একটা কমা দেব, কারণ এর পরে যেহেতু সেইড রানা এই রিপোর্টিং ভার্বটা যেহেতু পরে আছে, তাই আমরা সেটিকে কমা দিয়ে এরপরে সেইড রানা এখানে আর এর ক্যাপিটাল দেব এবং এখানে একটা ফুল স্টপ দেব, অর্থাৎ এখানে রানার কথাটি শেষ হয়েছে। এখন এর পরের আমাদের চেঞ্জগুলোকে খুবই সাবধানে করতে হবে, কারণ এখানে শুধুমাত্র তাদের দুজনেরই রিপোর্টেড স্পিচ গুলো আছে কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু নেই। যেহেতু রিপোর্টিং ভার্বটা নেই, তাই আমাদেরকে রিপোর্টেড স্পিচ কার কোনটা অংশ সেটা বোঝার জন্য একমাত্র অর্থ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাই তোমাদেরকে অবশ্যই অর্থ বুঝে বুঝে এখন আগাতে হবে। এখন রানা না উত্তর দেওয়ার পরে মুসা আবার বলল যে বাট ওয়াই আর ইউ সো কেয়ারলেস অফ ইংলিশ, কিন্তু তুমি কেন ইংরেজিতে এত বেশি অসতর্ক। তাহলে আমাদের এই কথাটুকু হচ্ছে মুসার কথা এবং এরপরে আই ডোন্ট ফিল ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, ওইটা পরেরটা হচ্ছে আবার রানার রিপ্লাই। সো তাহলে এইটুকু যেহেতু মুসার কথা, তাই এইটুকুকে আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকাবো। এবং খেয়াল করো এখানে বিটাকে ক্যাপিটাল দেব এবং যেহেতু ওয়াই আছে তাই এটি একটি কোশ্চেন টাইপের অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো তাহলে আমাদেরকে এখানে একটি কোশ্চেন মার্ক দিতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হবে। এবং তোমরা মনে রাখবে যে কোশ্চেন মার্ক দেওয়ার পরে কিন্তু আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করব, তার আগে না। এবং এই সেন্টেন্সে যেহেতু ইংলিশ কথাটা আছে, ইংলিশ ভাষা বা সাবজেক্ট যেটাই হোক, অবশ্যই আমাদেরকে ইটাকে ক্যাপিটাল দিতে হবে। এখন মুসার এই কথার পরে অবশ্যই এর পরের রিপ্লাইটা অটোমেটিক্যালি রানার দেওয়ার কথা। তো রানা দেখো কি বলছে যে আই ডোন্ট ফিল ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, অর্থাৎ সে এই সাবজেক্টটাতে কোনো আগ্রহ পায় না সেই কথাটা সে বলছে। এবং এরপরে ওহ আই সি, ওহ আচ্ছা এই ব্যাপার, তাহলে সেটা কিন্তু আর রানা বলবে না, সেটা আবার কিন্তু মুসা বলবে। তাহলে এইটুকু লাস্টে সেটা হচ্ছে মুসা আর তার আগেরটুকু হচ্ছে আমাদের রানার রিপ্লাই। সো তাহলে আমাদেরকে এখান থেকে ইনভার্টেড কমাটা স্টার্ট করতে হবে আই ডোন্ট ফিল ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, এখানে এসে আমাদেরকে ইনভার্টেড কমাটা ক্লোজ করতে হবে এবং যেহেতু এখানে সেন্টেন্সটা শেষ, তাই আমাদেরকে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আর এখানে যেহেতু ডোন্ট ছিল, তাই ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিওএন এই কথাটার পরে আমাদের কিন্তু একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। তো সবশেষে রানার কথা শুনে মুসা বলছে ওহ আই সি, অর্থাৎ ও আচ্ছা এই ব্যাপার। সো তাহলে এখানে আমাদেরকে ইনভার্টেড কমাটা শুরু করে এখানে গিয়ে শেষ করতে হবে এবং ওহ এটার ওটাকে ক্যাপিটাল দিতে হবে এবং ওহ এই জাতীয় ওয়ার্ডের পরে একটু আমরা এক সেকেন্ডের জন্য থামি, এই জন্য আমাদেরকে কমা দিতে হবে এবং এরপর লাস্টে ফুল স্টপ দিতে হবে। তো ফুল স্টপের পরে অবশ্যই ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিবে।
সো এই ছিল এই কোশ্চেনটির সলভ। তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে ধরনের প্যাসেজে আমাদেরকে ন্যারেশনের রিপোর্টিং ভার্বগুলো দেয়া থাকছে না যেই সেন্টেন্সগুলোতে, সেগুলোতে কিন্তু অর্থ বোঝা ছাড়া তোমার কিন্তু কোনো উপায় নেই কোন কথাটা কে বলছে সেটা বোঝার। এজন্য তোমাদেরকে মনে মনে একটা কল্পনা করে নিতে হবে। আমি এখানে ছবির মাধ্যমে তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি যে কোন কথাটা কার, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যখন দেখবে যে একটি কোশ্চেন আছে এবং এরপরে সেই কথার উত্তর আছে, তাহলে সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কোশ্চেন করেছে সে তো আর কখনো উত্তর দেবে না, সো সেটি অবশ্যই আরেকজনের কথা। তো এইভাবে বুঝে তোমাদেরকে পুরোটার খুব সাবধানে এগোতে হবে। তো এই ছিল আজকের মোট 4টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের সলভ। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো প্লেলিস্টের পরবর্তী ভিডিওটিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।